আওয়াজ আসছে? হ্যাঁ ম্যাম, আসছে। আচ্ছা, আজকে আমি তোমাদের প্রবন্ধের ক্লাস নেব। প্রবন্ধের যে মক টেস্টের এক্সামটা হয়েছে, ওটা দিয়েছিলে কে কে? কেউ দিয়েছো? না ম্যাম, আমার তো খুলছিলই না, পরে দেখবো। আচ্ছা, তুমি আগে পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ, আমি সবগুলোই দিয়েছি, শুধু এই প্রবন্ধটাই হয়নি। আচ্ছা আচ্ছা, তো এমনি আগে নেট পরীক্ষা দিয়েছো তো? হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, প্রবন্ধ করতে গিয়ে কোথায় সমস্যা হচ্ছে? প্রবন্ধর ওই ইউনিটটা আমার একটু কঠিন লাগে, কিন্তু বারবার পড়লে মনে হয় হয়ে যায়। আসলে ওই ক্রম যেটা আছে ওটাই একটু অসুবিধা হয় আর কি, সেভাবে তো মনে রাখা যায় না প্রবন্ধটা। হ্যাঁ, প্রবন্ধের ক্রমটা একটু সমস্যা হয়। আসলে নেট পরীক্ষায় বিষয়টা হচ্ছে কি, সব জায়গা থেকেই ওরা ক্রম দেয়, এই জন্য হ্যাঁ, একটু বোঝা সমস্যাটা যায় হয়। না যে কোন হুম। জায়গা থেকে দেবে। তবু বারবার পড়লে হয়তো একটা ধারণা করা যায়, কিন্তু হ্যাঁ, এবার তোমাকে পুরো বিষয়টা মাথায় রেখে তুমি তোমার নিজের মতো করে সাজিয়ে নিলে বিষয়টা কি হয়, তোমার বুঝতে সুবিধা হয়। সেখানে তুমি দেখো, যদি একটা ক্রমে ধরো, এখন দেখি যে 5টা করে অপশন দেয়, তাই তো? 5টা করে এ বি সি ডি আর হ্যাঁ ই। হ্যাঁ হ্যাঁ এবার তুমি দেখো, যদি দেখবে অপশন এলিমিনেটের একটা ব্যাপার থাকে, যে যেখানে তুমি দেখবে যে ধরো দুটো মানে এ এর পরে ডি হচ্ছে, তুমি দেখতে পেলে যে এ এর পরে ডি অপশনটা আছে, আর বাকি 3টে অপশনে নেই, বা আর বাকি যে অপশন গুলো রয়েছে তার মধ্যে নেই, কিন্তু ওইভাবে তুমি প্রশ্নের উত্তরটাকে নির্বাচন করতে পারো। এটা একটা উপায়। আর দ্বিতীয় নম্বর উপায় হচ্ছে যে, তোমাকে, তুমি যখন একটা ধরো প্রবন্ধ পড়ছো, যে কোনো একটা প্রবন্ধের নাম বলো যেটা মানে বুঝতে খুব বেশি অসুবিধা হয়। আমার ওই অবনীন্দ্রনাথ ঠাকুরের ওই যে প্রবন্ধগুলো আছে ওগুলো একটু অসুবিধা হয়। হ্যাঁ, ওটা পারিবারিক নারী সমস্যা, এইগুলো আছে তো? না না, ওই যে দৃষ্টি সৃষ্টি, তারপর শিল্পে অনধিকার, ও আচ্ছা, অধিকার, এগুলো। দৃষ্টি সৃষ্টি, আর কি কি ছিল? ওই যে শিল্পে অনধিকার, শিল্পে অধিকার, হ্যাঁ। এগুলো। আচ্ছা, এই প্রবন্ধগুলো দেখবে, প্রত্যেকটা প্রবন্ধ, যেমন শিল্পে অনধিকার আর শিল্পে অধিকার, দুটো প্রবন্ধ আছে না? হ্যাঁ হ্যাঁ, দেখবে দুটো আছে। মানে এই প্রবন্ধের লাইনগুলো প্রায় একই একই, হ্যাঁ, কিন্তু প্রায় একই একই। হ্যাঁ, কিন্তু আর দেখো, প্রবন্ধই বলো যাই বলো, তুমি যখন পড়বে, পড়ার নিয়মই হচ্ছে তোমাকে লিখে লিখে পড়তে হবে। তুমি যখন শিল্পে অনধিকার পড়ছো, তোমাকে শিল্পে অনধিকার বিষয়টা কি কি আছে দেখো, এমন কিছু কিছু শব্দ আছে যেগুলো শিল্পে অনধিকার প্রবন্ধেই শুধুমাত্র ব্যবহার করা হয়েছে, শিল্পে অধিকারে ওই শব্দগুলো ব্যবহার করা হয়নি। ঠিক আছে? তোমাকে এই রকম শব্দগুলো বেছে নিতে হবে। যেমন দেখবে শিল্পে অনধিকার প্রবন্ধে একটা ইম্পর্টেন্ট লাইন আছে যে, ওই যে পণ্ডিতেরা আর্টকে নিয়তিকৃত নিয়ম রহিতা, হ্যাঁ। তাই তো? এরকম একটা লাইন আছে না? হুম হুম, আছে। তারপর আছে যে শিল্পের একটা মূল মন্ত্রই হচ্ছে নাল মতি বিস্তরেণ, তাই তো? এই হ্যাঁ প্রবন্ধ দুটো পড়া হয়েছে তো? হ্যাঁ, তেমনই দেখবে পড়েছি সব প্রবন্ধ, কিন্তু হ্যাঁ, ওগুলো একটু এ- এই প্রবন্ধের এই যে এই দুটো লাইন কিন্তু শিল্পে অনধিকার প্রবন্ধেই আছে, শিল্পে অধিকার প্রবন্ধে নেই। আবার একটা জিনিস দেখবে, যে হ্যাঁ। শিল্পে অনধিকার প্রবন্ধে তুমি মিলেটের বক্তব্য পাবে, যেটা শিল্পে অধিকার প্রবন্ধে নেই। শিল্পে অধিকার প্রবন্ধে কার বক্তব্য আছে? কিংবা অবনীন্দ্রনাথ ঠাকুরের যে প্রবন্ধগুলো আছে, শিল্পে অনধিকার আছে, আর কি কি আছে বললে? শিল্পে অধিকার, আরেকটা কি আছে জানো? দৃষ্টি হ্যাঁ, সৃষ্টি দৃষ্টি সৃষ্টি আর আছে। সৌন্দর্যের সন্ধান।
সৌন্দর্যের সন্ধান আছে। এবার তুমি দেখবে যে শিল্পে মানে অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পে অনধিকার প্রবন্ধে কার বক্তব্য আছে, তুমি আগে অবনীন্দ্রনাথ ঠাকুর তার যটা প্রবন্ধ আছে তটা বক্স করে নিলে, যেই যে টার্ম গুলো তুমি, তোমার কি মনে হবে যে দেখো নেট পড়া মুখস্থ করলে হবে না, কারণ ওখানে তো গিয়ে আমাকে পুরো লিখতে হবে না, তাই আমার পুরো মুখস্থ করার পাশাপাশি মানে পুরো মুখস্থ হয় না, তোমাকে কি করতে হবে কিছু কিছু টার্ম ধরে রাখতে হবে, ওই টার্ম গুলোর মধ্যে এই এই অনধিকার প্রবন্ধে এই টার্ম গুলো ইউজ হচ্ছে যেটা আমার শিল্পে অধিকার প্রবন্ধে হয়নি, আবার শিল্পে অধিকার প্রবন্ধে এমন কিছু টার্ম ইউজ হচ্ছে যেগুলো শিল্পে অনধিকার প্রবন্ধে হয়নি। তারপর দেখবে দৃষ্টি সৃষ্টি প্রবন্ধে কার বক্তব্য আছে বলতো? গেটের বক্তব্য আছে। ঠিক আছে, আর দেখবে হ্যাঁ গেটে আছে। আর দেখবে প্রত্যেকটা প্রবন্ধের মানে শুধু অবনীন্দ্রনাথ ঠাকুর কেন, যে কোনো কারো প্রবন্ধই তোমার কি হয় যে একটা সার সংক্ষেপ থাকে, প্রবন্ধ শব্দের অর্থই তো হচ্ছে যুক্তির বন্ধন। ঠিক আছে, সেখানে অনেকজন মানুষের এক যে যা বলে গেছে তার বক্তব্যকে নিয়ে প্রাবন্ধিক তার মতো করে লিখেছেন। ঠিক আছে, তো প্রবন্ধের তুমি যখন প্রবন্ধ পড়বে প্রাবন্ধিক কি বলছে সেটা পরে আসবে, প্রাবন্ধিক কে কি বলে গেছে আগে সেইগুলোকে নিয়ে নেয়। যেমন দেখবে শিল্পে অনধিকার শিল্পে অধিকার এইসব প্রবন্ধগুলোতে কবিরের দোহা মানে কবিরের এর আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ এবার তোমাকে হ্যাঁ অনধিকারের দোহা আছে শিল্পের হ্যাঁ আমার তো মনে পড়ছে ওখানেই আছে। আর শিল্পে অধিকার প্রবন্ধে আছে কিন্তু দোহা। তারপরে তোমার শিল্পে অধিকারী আছে, হ্যাঁ শিল্পের অধিকারে দোহা আছে। তোমাকে এবার দেখতে হবে যে কবিরের দোহাগুলো কোন কোন অবনীন্দ্রনাথ ঠাকুর কোন কোন প্রবন্ধে ব্যবহার করেছে। শিল্পে অনধিকারেও আছে শিল্পে অধিকারেও আছে। এবার তুমি যখন শিল্পে অনধিকারের দোহাটা পড়বে যে কবিরের কোন দোহাটা এখানে রয়েছে, তোমাকে কি মানে কি করতে হবে যে ওই যে যে দোহাগুলো ও বলে গেছে ওর প্রথম লাইন ধরে শিল্পের অনধিকারের সাথে তোমাকে একটা কবিতার মতো লাইন করে রাখতে হবে, তাহলে তোমার আর বুঝতে অসুবিধা হবে না যে আমার কোনো একটা শিল্পে অনধিকারের একটা দোহার লাইন বলো যে কোনো। একটা মুসাফির আছে না ওখানে? হ্যাঁ যেমন মুসাফির, মুসাফির এই যে অনধিকারের যে মুসাফির সেটা কি অধিকারে এই মুসাফির শব্দটা ইউজ করেছে? না না, তাহলে এই রকম ভাবে তোমাকে সিমিলারিটি করতে হবে যে আমি পুরো লাইন তো আমার প্রবন্ধের এটা আসবে না, যে তোমাকে শুধু মনে রাখতে হবে, মনে রাখার বিষয়টা পুরো লাইন তুমি পড়বে কিন্তু তোমাকে মনে রাখতে হবে শুধু একটা শব্দ যেটা ধরে তুমি পুরো লাইনটা খুঁজে বের করতে পারবে। ঠিক আছে, আবার সৌন্দর্যের যে সন্ধান সেখানে কিন্তু শিল্পে অনধিকার যা বিষয়টা আছে দৃষ্টি সৃষ্টির যা বিষয়টা আছে সৌন্দর্যের সন্ধানে সেই বিষয়গুলো কিন্তু নেই। আচ্ছা কি আবার একটা জিনিস দেখবে যে সৌন্দর্যের যে সন্ধান সেখানে কিন্তু কিছু কবির কথা ব্যবহার করা হয়েছে, কালিদাস, সেইগুলো কিন্তু শিল্পের অনধিকার বা শিল্পের অধিকারে হয়নি। সেই রকম ভাবে তোমাকে কি করতে হবে বলো, যেমন দৃষ্টি সৃষ্টি যে প্রবন্ধ রয়েছে তাতে তোমার যে এগুলো রয়েছে ওই যে কবিতার লাইনগুলো আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ, দৃষ্টি আর সৃষ্টি কি মানে একজন বিলাসীর দৃষ্টি যেমন হয় একজন ভাবুকের দৃষ্টিতে জিনিসটা কেমন, বিষয়টা এটাই যে আমরা কি জানি, আমরা আমাদের মতো করে দেখবো বিলাসী মানুষ কেমন ভাবে তার দৃষ্টি হতে পারে। তারপর
এই যে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে প্রবন্ধ আছে, তার প্রবন্ধে দেখবে তোমার ওই দৃষ্টি সৃষ্টি প্রবন্ধে সেখানে অভিজ্ঞান ও শকুন্তলমের কথা আছে, সেখানে কঠোপনিষদের কথা আছে, ঠিক আছে? হ্যাঁ। তারপর মানে অবনীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধে তোমার শ্রী চৈতন্যের কথা আছে, এই বিষয়গুলো তোমাদেরকে লক্ষ্য করে করে পড়তে হবে, তাহলেই বুঝতে পেরে যাবে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আর কোথাও সমস্যা আছে এই এই অবনীন্দ্রনাথ ঠাকুর ছাড়া? সমস্যা নেই কারো, তাই তো? ঠিক আছে, আজকে আমি তোমাদের পড়াবো বঙ্কিমচন্দ্র। হ্যাঁ বলো। তোমার কথাটা না কেটে কেটে আসছে, একটু 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 আরেকবার বলবে? তোমার কথাটা কেটে কেটে আসছে। হ্যালো, ঠিক আছে, আমি একটা স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে ম্যাম। ঠিক আছে, আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে শকুন্তলা, মীরন্দা এবং দেসদিমোনা। এটা কার লেখা? বঙ্কিমচন্দ্রের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমাদের পাঠ্য আর কি কি প্রবন্ধ আছে? বঙ্গদর্শনের পত্র সূচনা আছে, বড় বাজার আছে, আর মনুষ্যফল। মনুষ্যফল, আর কিছু নেই? হ্যাঁ, বিদ্যাপতি আর জয়দেব আছে। আচ্ছা, আমি বলি যে যে কোনো জিনিস সবকিছুর ক্ষেত্রেই যখন আমি পড়বো, একটা প্রবন্ধ পড়ছি, ধরো প্রবন্ধের আমাকে উৎসটা জানতে হবে। আর প্রবন্ধের ক্ষেত্রে কি হয়, এখানে নেটে কি হয় যে একটা প্রাবন্ধিকের 4-5টা করে প্রবন্ধ আমাদের পড়তে হয়। তো আমাদের দেখবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর যে প্রবন্ধগুলো আছে না, এখানে সালের একটা ব্যাপার আছে। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সাল আছে তো প্রবন্ধগুলো, জিজ্ঞাসা গ্রন্থের অন্তর্গত। পড়েছো কেউ এগুলো? হ্যাঁ, তেমন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর যে প্রবন্ধগুলো রয়েছে সেইগুলোর তোমাকে সালগুলো জেনে জেনে, তুমি ধরো যে সৌন্দর্য তত্ত্ব আছে, সুখ দুঃখ আছে, তাহলে সৌন্দর্য তত্ত্ব, সুখ দুঃখের সালগুলো ধরে, এগুলো কিন্তু প্রশ্নের সিকোয়েন্স আছে, মানে তোমার ওই ক্রম আসবে। এখানে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কোন প্রবন্ধগুলো আমাকে একটু সাজিয়ে বলো তো, যে পরপর কোন প্রবন্ধগুলো হবে? প্রথম প্রবন্ধ কোনটা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী? সবই জিজ্ঞাসা গ্রন্থের অন্তর্গত প্রবন্ধ গ্রন্থ। সৌন্দর্য তত্ত্ব প্রথম। না। অতিপ্রাকৃত প্রথম। না, প্রথম সুখ দুঃখ, সুখ না দুঃখ, এটা বোধহয় 1299 এ প্রকাশকাল। একদম, মাঘ 1299 প্রকাশ, সুখ দুঃখ প্রথম। তাহলে এইভাবে তোমাদের পড়তে হবে যে তাহলে আমার সৌন্দর্য, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর যে আমার 4টে প্রবন্ধ রয়েছে, তার 1 নম্বর প্রবন্ধ হচ্ছে সুখ না দুঃখ, ঠিক আছে? তারপরে দেখবে আমি তোমাদের একটা বললাম যে এরকম রামেন্দ্র সুন্দর ধরে ধরেও প্রমথ চৌধুরীর যে প্রবন্ধগুলো রয়েছে সেগুলোরও 1, 2, 3, 4 তোমাদের ক্রম আসবে, ঠিক আছে? তারপরেও দেখবে 1 নম্বর এটা গেল। দ্বিতীয় নম্বর কি দেখবে?
যে কোন পত্রিকায় প্রকাশ প্রবন্ধগুলো। ধরো রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর যে 4টে প্রবন্ধ রয়েছে, 4টে প্রবন্ধ কিন্তু 3টে প্রবন্ধ আছে সাধনা পত্রিকায়, একটা প্রবন্ধ আছে ভারতী পত্রিকায়, তাই তো? তাহলে এরকম প্রশ্ন আসবে যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কোন প্রবন্ধটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে বা সাধনা পত্রিকায় প্রকাশিত হয়নি, কোন প্রবন্ধটা বলতো এখানে 4টের মধ্যে? নিয়মের রাজত্ব। নিয়মের রাজত্ব। একদম, মানে এইভাবে ধরে ধরে পড়তে হবে, কারণ ক্রমগুলো এখান থেকে বেশি আসে। একটা তো আসবেই, প্রবন্ধের যে প্রাবন্ধিকের প্রবন্ধগুলো সাজানোর যে ক্রম, এটা বেশি রবীন্দ্র সাহিত্যের প্রবন্ধ থেকে আসে। বা রবীন্দ্র সাহিত্যের যে প্রবন্ধগুলো আছে না, রবীন্দ্র সাহিত্যে কি কি প্রবন্ধ আছে বলতো? মেঘদূত, ছেলেপুলের ছড়া, তারপর ওই যে বাস্তব আছে, বঙ্কিমচন্দ্র আছে, সাহিত্যের হ্যাঁ, আধুনিক কাব্য আছে। এই যে সাহিত্যের তাৎপর্যের যে একটা সিকোয়েন্স আছে, যে অনেকগুলো আছে না, একটা প্রবন্ধ গ্রন্থের কয়েকটা 4টে না 5টা প্রবন্ধ আছে, ওইগুলোর মধ্য থেকে সিকোয়েন্স আছে, বেশি আসে ওখান থেকে, তো আসেই প্রত্যেকবার একটা না একটা। ঠিক আছে, তো শকুন্তলা, মীরন্দা এবং দেশদিমনা এই প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিরকম টাইপের প্রবন্ধ বলতো? তুলনামূলক প্রবন্ধ। হ্যাঁ, তুলনামূলক প্রবন্ধ। কেমন তুলনা, মানে একজনকে শকুন্তলা, শকুন্তলা তো আমাদের ভারতীয় নায়িকা নাকি, তার সাথে হ্যাঁ, মীরন্দা আর দেশদিমনাকে তুলনা করছে। তেমনি এই যে শকুন্তলা, মীরন্দা আর দেশদিমনা, এই প্রবন্ধটা কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? বলো। শকুন্তলা, মীরন্দা আর দেশদিমনা কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? বিবিধ প্রবন্ধ, ঠিক আছে, যার প্রকাশকাল প্রথম ভাগ, মানে বিবিধ প্রবন্ধের 2টো ভাগ আছে। প্রথম ভাগটা হচ্ছে তোমার 1887 খ্রিস্টাব্দ, আর দ্বিতীয় ভাগটা হচ্ছে 1892 খ্রিস্টাব্দ। বোঝা যাচ্ছে? এবার আসছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই শকুন্তলা, মীরন্দা এবং দেশদিমনা ছাড়াও আরো কিছু তুলনামূলক প্রবন্ধ রয়েছে, সেই প্রবন্ধগুলো কি কি বলো? দেখতে পাচ্ছ? দেখে দেখে বলো। বিদ্যাপতি জয়দেব আছে, আর উত্তর হ্যাঁ, আমাদের পাঠ্যই আছে কিন্তু বিদ্যাপতি জয়দেব। আর আমাদের একটা জেনারেল পেপারের কোর্স রয়েছে ৩,৯৯৯ টাকা, আর বাংলার কোর্স আছে একটা ৮,৯৯৯ টাকা। এখন যে ক্লাসগুলো হচ্ছে এগুলো ফ্রি ক্লাস, পরে এই ক্লাসগুলো জয়েন করলে তোমাদের নোট, তারপর হচ্ছে মক টেস্ট, বিভিন্ন ইউনিট ধরে ধরে মক টেস্ট, আর বিভিন্ন ইউনিট ধরে ধরে আলাদা আলাদা টিচার আছে যারা তোমাদের সমস্ত যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলোর সমাধান করে দেবে। আর এই মক টেস্ট কেউ কেউ নিয়েছো? মক টেস্ট মনে হয় শেষের পথে। কেউ নিয়েছো মক টেস্ট? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। মক টেস্ট নিয়েছো? ম্যাম আমি তো এই ইনস্টিটিউটে পড়ি, তাই আমাকে নিতে হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে রি এক্সাম। হ্যাঁ, এটা আমরা দিতে পাই তো। হ্যাঁ, নেবে, কারণ নিজেকে যাচাই করার কিন্তু একমাত্র উপায় হচ্ছে মক টেস্ট। তুমি যদি বারবার ধরো, আমার মনে হতেই পারে যে বিভিন্ন এই প্রশ্নের উত্তরগুলো তো আমি জানি, এই বই থেকে দিচ্ছে, কিন্তু আমি বই দেখে যখন মক টেস্ট দেব, আমি ধরো একটা বই দেখে একটা বই নিলাম নেটের, যে এটা পুরো মক টেস্টের বই, আমি এই মক টেস্টের বইটা আমি 1 মাসে কমপ্লিট করে নেব।
এই মক টেস্টে যখন আমি প্রশ্নের উত্তরগুলো করছি তখন তো একবারের বেশি আর দ্বিতীয়বার কিন্তু করি না। তাই আমার মনে হয় বারবার মক টেস্ট দেওয়া উচিত, সেটা যেই প্রতিষ্ঠান থেকেই হোক না কেন। এবার আসি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে শকুন্তলা নিরন্দা দেশদিমনা প্রবন্ধটি রয়েছে, এই প্রবন্ধটা শকুন্তলা, শকুন্তলা নামটা আমরা জানি, শকুন্তলা কোন নাটকের নায়িকা বলতো? শকুন্তলম। অভিজ্ঞান শকুন্তলম। অভিজ্ঞান শকুন্তলম। আর নিরন্দা? নিরন্দা টেম্পেস্ট। দ্য টেম্পেস্ট। আর দেশদিমনা? ওথেলো। ওথেলো নাটকের একটু। এখানে দেখবে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটককে বঙ্কিমচন্দ্র নিয়েছে, তার পাশাপাশি শেক্সপিয়ারেরই নাটকগুলো নিয়েছে, টেম্পেস্ট আর ওথেলো। টেম্পেস্টের মিরন্দা আর ওথেলের দেশদিমনার সঙ্গে শকুন্তলার একটা এমন তুলনামূলক আলোচনা করেছে, সেখানে কি দেখিয়েছে? শকুন্তলা আর মিরন্দার সাদৃশ্য আর বৈসাদৃশ্য দেখিয়েছে। আর দেশদিমনার সঙ্গে বলেছে যে ওই একই বিষয়, যে শকুন্তলা দেশদিমনা তুলনীয় আবার অতুলনীয়। আচ্ছা, শকুন্তলা ও মিরন্দা, শকুন্তলা আর মিরন্দার মধ্যে আমরা প্রবন্ধটা পড়েছি, সবাই পড়া হয়েছে সবার প্রবন্ধটা? তাহলে যদি পড়ে থাকো বলতো যে শকুন্তলা আর মিরন্দার মধ্যে সাদৃশ্য আমরা কি কি পেয়েছি? বলো। শকুন্তলা আর মিরন্দা দুজনেই হচ্ছে ঋষি কন্যা। একদম। একজন হলো প্রসপেরো কন্যা মিরন্দা, আর বিশ্বমিত্রের পালিতা কন্যা হচ্ছে শকুন্তলা। আচ্ছা, দুজনেই বনের মধ্যে আশ্রমে প্রতিপালিতা। আচ্ছা, আর হচ্ছে মিরন্দা ছিল এরিয়েলের কেপ্ট, আর শকুন্তলা ছিল অপ্সরা। ঠিক কেপ্ট নয়, কিন্তু দুষ্যন্তের মানে দুষ্যন্ত তাকে পরিণয় সূত্রে আবদ্ধ করে, কিন্তু মানে দুজনের মধ্যে যে নিয়মগত যে দাম্পত্য সেইটা কোথাও গিয়ে মিসিং। আচ্ছা, এটা গেল সিমিলারিটিস। আর ডিসিমিলারিটিস এর মধ্যে মিরান্দা ঠিক শকুন্তলার মতো লজ্জাবনতা নয়, আর শকুন্তলা হচ্ছে লজ্জা, সংস্কার এগুলো দিয়ে ঘেরা একটা মেয়ে। মিরান্দা অনেকখানি অংশে সংস্কারবিহীন, সে অনেকখানি পরের কষ্টে, পরের দুঃখে খানিকটা নমনীয় হয়, এরকম বলা হয়েছে। আর শকুন্তলা সরল, তবে শকুন্তলা থেকে মিরান্দার যে সরলতা সেটাকে এখানে ঔপন্যাসিক বলছে প্রাবন্ধিক বেশি করে দেখিয়েছেন। হ্যাঁ, ঠিক এটাই মনে পড়ছে। খুব ভালো বলেছো। যে আমরা যখন প্রবন্ধ পড়ব, ধরো আমি শকুন্তলা মিরন্দা পড়ছি, শকুন্তলা আর মিরন্দার মধ্যে সাদৃশ্য এটাই যে উভয়েই হচ্ছে ঋষিকন্যা, কারণ উভয়ে বনের মধ্যে বেড়ে উঠছে, ঋষিদের দ্বারা পালিত হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার যে বৈসাদৃশ্য আসছি আমি, বৈসাদৃশ্যে শকুন্তলার শিক্ষার চিহ্ন তার লজ্জা। এবার দেখো আমি একটা কথা বলি, প্রবন্ধের প্রশ্ন কিভাবে আসে। প্রবন্ধের প্রশ্ন যখন আসবে, প্রবন্ধের ধরো কেউ নোট পড়ছো, কেউ টেক্সট পড়ছো, কেউ মক টেস্ট দিচ্ছ, মক টেস্টে কিছুটা নেট টাইপ কাছাকাছি প্রশ্ন করা থাকে, এক্সাক্ট তো ওই প্রশ্নটাই করা থাকে না যেটা নেটে আসবে।
ওই ধরনের প্রশ্নগুলো করা থাকে, যে যাতে আমার এই ধরনের প্রশ্ন আসতে পারে, আমার কোথাও থেকে যেন না আটকাই। ঠিক আছে, এবার আসছি যে প্রবন্ধের যখন প্রশ্ন পড়ে তখন কি হয়, যে প্রবন্ধের একটা লাইন তুলে দেয়। যেমন আমি একটা লাইনের কথাই বলছি, যে শকুন্তলার শিক্ষার চিহ্ন তার লজ্জা, তাই তো? যে এটা কোন প্রবন্ধের লাইন? এত সোজা লাইন যদিও দেয় না, ঠিক আছে। আর নিরন্দার মধ্যে আমরা কি পাচ্ছি, যে নিরন্দা লজ্জাশীলা নন, শকুন্তলার সরলতা অপেক্ষা নিরন্দার সরলতার মাধুর্য অধিক। আর শকুন্তলার সমাজ প্রদত্ত সংস্কার সম্পন্না, কিন্তু নিরন্দা হচ্ছে সংস্কার বিহীনা, কিন্তু পরদুঃখ কাতরা, স্নেহশালিনী আর পবিত্র। আর একটা বিষয়, যে নিরন্দা আর শকুন্তলার একটাই পার্থক্য বেশি করে এই প্রবন্ধে দেখিয়েছেন প্রাবন্ধিক, যেটা হচ্ছে যে প্রণয় লক্ষণ। যেটা আমরা কি, যখন দুষ্যন্তকে শকুন্তলা দেখছে তখন তার মধ্যে, তার মনের মধ্যে যে প্রণয় ভাবটা, সে কি মুখে বলে প্রকাশ করেছিল? সেটা তার ইঙ্গিতে প্রকাশ করেছে সে। কিন্তু নিরন্দা যখন, নিরন্দার নায়ককে, প্রবন্ধে নিরন্দার নায়কটা কে ছিল টেম্পেস্ট নাটকে? শোনা যাচ্ছে? ফার্দিনান্দ। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে মিরন্দার নায়ক কে ছিল? বলো মিরন্দার নায়ক কে? তুমি কেউ একজন বললে না? হ্যাঁ, ফার্দিনান্দ হচ্ছে। কি হয়েছে, সে যখন ফার্দিনান্দকে দেখছে, সে তখনই কিন্তু বলে দিচ্ছে তার মনের মধ্যে প্রণয়ের যে ভাব, সে মুখে বলে প্রকাশ করছে, যেটা শকুন্তলার সঙ্গে এর ভীষণ ভাবে একটা অমিল, পার্থক্য রয়েছে এখানেই। কি বলেছে, ওর উক্তিটা কি ছিল সেটা বলতে পারবে কেউ? বলো। আবার দেখবে একটা প্রবন্ধটা পড়লে বুঝতে পারবে, যে যেখানে গিয়ে নিরন্দার পিতা ফার্দিনান্দের হচ্ছে নিন্দা করছে, সেখানেও সে মানে চুপচাপ শুনে নেয়নি, দাঁড়িয়ে তার বিরুদ্ধে সে প্রতিবাদ করেছে। তাহলে আমরা এটা বলতে পারি যে শকুন্তলা আর নিরন্দা, এই দুজনের মধ্যে যে ভীষণভাবে বৈসাদৃশ্যটা রয়েছে, সেটা হচ্ছে দুজনের প্রেম ভাবনা ব্যক্ত করার মধ্য দিয়ে। ঠিক আছে, যে প্রেম ভাবনাটা শকুন্তলা ব্যক্ত করছে তার লক্ষণে, সে ইঙ্গিতে ইশারায় বোঝাতে চাইছে, কিন্তু নিরন্দা সেটা সরাসরি মুখে বলছে কথাটা। এবার আসছে শকুন্তলা আর দেশদিমোনা। তাহলে আমরা আগেই দেখলাম যে বঙ্কিমচন্দ্র শকুন্তলা আর নিরন্দার মধ্যে সাদৃশ্য আর বৈসাদৃশ্য করেছে, আর শকুন্তলা আর দেশদিমোনারও সেম, কিন্তু সেটা একটা লাইন দেখবে প্রবন্ধের মধ্যে বলে দিয়েছে, যে দুজনেই পরস্পর তুলনীয়া এবং অতুলনীয়া। তুলনীয়া কেন, বলো কেউ একজন? দুজনে তাদের যে গুরু, মানে গুরুজন আর কি, তাদের অনুমতির অপেক্ষা করেনি, কিন্তু তারা আসলে প্রণয়ের ইয়েতে বাধা পড়েছিল, মানে প্রণয়কে চুজ করেছিল। দুজনের যে মানে দুজনেই আত্মসমর্পণ করেছিল দুজন হিরোর কাছে, মানে হিরো বলতে একজন ছিলেন, মানে দুজনই ওথেলো এবং এদিকে দুষ্যন্ত, দুজনকে হিরোইক ক্যারেক্টার হিসেবে গণ্য করছেন প্রাবন্ধিক। দুজনকেই তাদের স্বামী রিজেক্ট করেছিলেন।
বলেছো। এবার দেখো শকুন্তলা আর ডেসডিমোনা, শকুন্তলা যার প্রতি প্রণয় আসক্ত হয়েছিল সে ছিল একজন রাজা, রাজা দুষ্যন্ত, তাই তো? আর ডেসডিমোনার নায়ক কে ছিল? ওথেলো। ওথেলো নায়ক ছিল। এবার ডেসডিমোনার নায়ক যখন ওথেলো, ওথেলো কিন্তু রাজা নয়, কিন্তু ডেসডিমোনা রাজকুমারী। ওথেলো কে ছিল? বলো। ওথেলো ছিল একজন বীর সৈনিক, ঠিক আছে? আর একটা বিষয় যেটা, ডেসডিমোনা সাদা চামড়ার নারী, ঠিক আছে, সাদা চামড়ার রাজকন্যা, সেখানে ওথেলো একজন কালো চামড়ার পুরুষ। হ্যাঁ, কৃষ্ণ। হ্যাঁ, তবুও শুধুমাত্র ওথেলোর প্রতি প্রণয় আসক্ত হয়েছিল কোন কারণবশত? যে ওথেলো তাকে বিভিন্ন ধরনের দেশ বিদেশ, যেহেতু বীর সৈনিক আর ওথেলো ভ্রমণ পিপাসু ছিল, ভ্রমণ করতে খুব ভালোবাসতো, তাই ওথেলোর কাছ থেকে বিভিন্ন ধরনের গল্প শুনে শুনে সে কি করলো, যখন গল্পগুলো বলতো তখন ওই গল্প শুনতে শুনতে, গল্প বলার ছলে, গল্প শোনার ছলে ওর প্রতি প্রণয় আসক্ত হয়। তখন ডেসডিমোনার বাবা ভাবলো যে ওথেলো যে ওকে কালা জাদু করেছে। কিন্তু যখন সভার সর্বসমক্ষে এসে ওথেলো আর ডেসডিমোনা দুজনেই, ওথেলো যখন তার প্রণয়ের কথা বললো, ডেসডিমোনা তাকে গিয়ে সাপোর্ট করলো যে হ্যাঁ, ও যে কথাগুলো বলছে ওগুলো ঠিক। কিন্তু শেষে কি হবে, যে এর কাহিনী ভালো, কিন্তু শেষে খুব একটা মর্মান্তিক ঘটনা, যে অবিশ্বাস আসবে ওথেলোর মনে। দুজনে একসঙ্গে থাকাকালীনই অন্য পুরুষের প্রতি সন্দেহ করে যে ওথেলো ডেসডিমোনাকে বধ করবে। যখন শকুন্তলাকে যখন রাজা দুষ্যন্ত রিজেক্ট করছে, যখন রাজা দুষ্যন্ত ওকে চিনতে পারছে না, তখন কিন্তু শকুন্তলার মনে একটা রাগ, একটা অভিমান আসছে। কিন্তু যখন আমরা এই প্রবন্ধে দেখতে পাবো যে প্রাবন্ধিক বলছেন যখন একে বধ করছে, কাকে বধ করছে? ডেসডিমোনাকে যখন ওথেলো বধ করছে, তখনও কিন্তু সে বলতে চাইছে যে আমার স্বামী নির্দোষ, ঠিক আছে? তাহলে এখানে শকুন্তলার সাথে ডেসডিমোনার মানে অতুলনীয় যেটা বলতে চাইছে, সেটা এখানে কাকে বেশি ইয়ে করে দেখানো হয়েছে, সবার উপরে দেখানো হয়েছে কাকে? ডেসডিমোনাকে। বুঝতে পারছো? আমার কথাগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে। তাহলে আমি যদি এদের তুলনীয়টা কেন বলতে চাইছে, যে উভয়ই যখন শকুন্তলা যখন দুষ্যন্তকে দেখলো, আর এদিকে ডেসডিমোনাও যখন তার সঙ্গে প্রণয় আসক্ত হয়েছিল না, তখন কি হয়েছে ব্যাপারটা, যে গুরুজনের মানে অনুমতি না নিয়ে নিজেরা গোপনে বিবাহ করে নিয়েছে। এটা রাজা ডেসডিমোনা যখন তার বাবাকে জানাচ্ছে ঘটনাটা, তখন ডেসডিমোনা কি করছে, আর এখানে শকুন্তলা কি হচ্ছে, যে যখন আশ্রমে ফিরে আসছে, এসে জানতে পারছে যে তার মেয়ে বিয়ে করে নিয়েছে, তাই তো? রাজা দুষ্যন্তের সাথে শকুন্তলার যে বিয়েটা হয়েছিল, কোন তপবনে হয়েছিল? কর্ণমুনির তপবনে। হ্যাঁ, তাহলে কর্ণমুনির অনুপস্থিতিতেই তো বিয়েটা করেছিল। এখানে এরা পরস্পর তুলনীয়, কারণ কেউ কারোর অপেক্ষা না করে দুজনে প্রণয় সম্ভাষণ করে বিবাহ করে নিয়েছে, আর দুজনেই বীর পুরুষ দেখে আত্মসমর্পণ করেছিল। রাজা দুষ্যন্তও ছিল বীর পুরুষ, আর ডেসডিমোনার যে ওথেলো, সেও ছিল একজন বীর সৈনিক, আর উভয়ই স্বামী কর্তৃক বিসর্জিত হয়েছিল। ডেসডিমোনাকে বধ করেছে ওথেলো, আর এদিকে শকুন্তলাকে বধ করেনি, কিন্তু ওকে বিতাড়িত করেছিল রাজসভা থেকে। আর উভয়ই ছিল পরম স্নেহশালিনী এবং সতী। এবার পরস্পর অতুলনীয়া। কেন অতুলনীয়া? যে ডেসডিমোনা যখন স্বামীর কাছ থেকে বিসর্জন হয়ে যাচ্ছে, স্বামী কর্তৃক যখন ওকে পরিত্যক্ত করছে, পরিত্যক্ত বলতে কি, যে ওকে বধ করবে এইভাবেই, যে বিছানার চাদর জড়িয়ে ওকে মারবে, ডেসডিমোনাকে মেরে দিবে ওথেলো।
কিন্তু ওথেলো শেষে জানতে পারবে যে এটা ছিল পুরোটা একটা প্রি প্ল্যান, মানে পরিকল্পনা করে কাজটা করা হয়েছিল, শুধুমাত্র ওথেলোকে ডেসডিমোনার কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্য। ওথেলোর মনে ডেসডিমোনার যে অন্য পুরুষের প্রতি প্রণয় আসক্ত হয়েছে, এটা ওদেরই ভেতরকার, ওদেরই এক বন্ধু ওকে জানিয়েছিল, কিন্তু ওটা ভুল ছিল, ওটা শেষে ওথেলো জানতে পারবে। কিন্তু ওই যে বধ করছে, বধের সময়ও কিন্তু ও ওর স্বামীর কোনো রকম দোষ দেয়নি। তেমনি শকুন্তলারও তাই। শকুন্তলা কি করছে, যে রাগে অভিমানে ক্ষতবিক্ষত হয়ে হৃদয়ের উগ্রতার পরিচয় দিয়েছে। আর শকুন্তলার দুঃখের বিস্তার দেখতে পায় না, গতি দেখতে পায় না, বেগ দেখতে পায় না, সে সকল ডেসডিমোনায় অত্যন্ত পরিস্ফুট। ঠিক আছে। আর প্রাবন্ধিক বলেই দিয়েছে যে শকুন্তলা হচ্ছে চিত্রকরের চিত্র, ডেসডিমোনা হচ্ছে ভাস্করের গঠিত সজীব প্রায় গঠন। তাই তো, এরকম একটা লাইন আছে না? তারপর প্রাবন্ধিক শেষে একটা কথা, হ্যাঁ, প্রাবন্ধিক শেষে তার কোন উক্তিটা দিয়ে প্রবন্ধে শেষ করেছে? পরিণীতা শকুন্তলা ডেসডিমোনার অনুরূপিণী আর অপরিণীতা শকুন্তলা মিরান্দার অনুরূপিণী। হ্যাঁ, এই লাইনটা কিন্তু প্রশ্ন আছে যে পরিণীতা শকুন্তলা ডেসডিমোনার অনুরূপিণী, এগুলোর এই নামগুলো একটু পাল্টে দেয়। ঠিক আছে, প্রবন্ধ যে কোনো জিনিসেরই নেট পড়তে গেলে প্রত্যেকটা ইউনিটেরই যেটা করতে হয়, যে প্রথম লাইন আর শেষ লাইন একটু আমাদের মনে রাখতে হয়। ঠিক আছে, কারণ প্রথম লাইন শেষ লাইন ধরে প্রশ্ন আসে, বেশি প্রশ্ন আসে তো ওই তোমার প্রমথ চৌধুরী থেকে, যে এত প্রবন্ধের লাইনগুলোর মধ্যে সিমিলারিটি দেখতে পাই আমরা, যে কোনখান থেকে যে দিয়ে দেয় লাইনটা বুঝতেই পারা যায় না। ঠিক আছে, আর কোথাও কারো সমস্যা আছে বলো, এই প্রবন্ধটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? ম্যাম, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, অবশ্যই। আমি মানে ওই বিবর্ণ এডুকেশনে আর কি রেগুলারই ক্লাস করি। হ্যাঁ হ্যাঁ, বলো। এনরোল করা আর কি। আসলে কি ম্যাম, মানে আমার ওই ইউনিটে একটু মানে ইয়ে হয় আর কি, প্রবলেম হয়। মানে আমি মূলত আর কি প্রবন্ধ পড়তে একটু ভয় পাই আর কি, মানে প্রবন্ধ আমার দ্বারা হয় না। তো আমি কি করবো? হ্যাঁ। আচ্ছা, আপনি যদি বলেন আর কি। হ্যাঁ, আমি একটা কথা বলবো, তোমার নাম কি জানো? আমার নাম সানা। পেলাম না। সানা, SANN, সানা। ও, সান্নান লস্কর নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তোমাকে একটা বলি, যে নেটের কিছু কিছু ইউনিট আছে যেগুলো পড়তে আমরা ভয় পাই। যেমন আমরা ভাবি যে উপন্যাস পড়তে গেলে ওরে বাবা ভীষণ বড়, আমি কোন লাইনটা পড়বো, কোনটা মনে রাখবো, তাই তো? কবিতা পড়তে গেলে ভাবি যে কোন লাইন থেকে প্রশ্ন আসবে, কবি নজরুলের যে প্রবন্ধগুলো, কবিতাগুলো রয়েছে ওইখানের কোনটা থেকে প্রশ্ন দিয়ে দিবে, বাবা আমার একটা ভয় আছে মনে মনে। তেমনি সব মানে প্রত্যেকটা ইউনিটেরই কারো না কারো কাছে একটা ভয় থাকে। আমি তোমাকে একটা কথা বলি, তুমি যখন প্রবন্ধ পড়বে, প্রবন্ধ কিন্তু সব থেকে সোজা। প্রবন্ধের একটা জিনিস কি করতে হবে, তোমাকে বারবার রিভিশন দিতে হবে। দেখো, প্রত্যেকেই কেউ না কোনো, মানে কোনো না কোনো কেউ কেউ ইনস্টিটিউটে পড়েই। এখানে যদি আমার এই আজকে ক্লাসে কতজন আছে আমি দেখতে পাচ্ছি না, স্ক্রিন শেয়ার আছে, এক সেকেন্ড আমি বেরিয়ে যাই এখান থেকে। 21 জন ম্যাম, 20 জন আছে। আচ্ছা, 21 জনের মধ্যে 15 জন তো কেউ পড়েই, কোথাও না কোথাও কেউ না কেউ পড়ে, আর বাকি 5 জন ধরলাম পড়েনি বা পড়বে বলে ভাবছে, তাই তো? এবার একটা কথা হচ্ছে যে যে যেখানেই পড়ুক, 1 নম্বর কাজ হচ্ছে, তুমি ধরো একটা প্রবন্ধ শুরু করলে, যদি তোমার প্রবন্ধ খুব চাপ লাগে, তুমি ধরো রামমোহন দিয়ে শুরু করলে, আর সবসময় যেই জিনিসটা মনে হবে যে জটিল, সেই জিনিসে ধরো তোমার প্রবন্ধটা যদি জটিল লাগে, তোমাকে আগে কার প্রবন্ধ পড়তে হবে বলো তো? যে প্রবন্ধটা পড়লে তোমার প্রবন্ধের প্রতি একটা ইন্টারেস্ট জাগবে, যে না প্রবন্ধ ভালো।
তোমার জানা বিষয়গুলো আগে পড়তে হবে। তুমি অন্নদা শঙ্কর রায়ের প্রবন্ধটা আগে পড়ে নেবে। অন্নদা শঙ্কর রায়ের যে প্রবন্ধগুলো রয়েছে খুব সুন্দর প্রবন্ধগুলো। কি কি আছে বলো তো? পারিবারিক নারী, এটা ম্যাম খুব ভালো একটা প্রবন্ধ। একদম। আমি তাহলে কি হবে বঙ্কিম দিয়ে বলো তো? শুরু করেছি। না, বঙ্কিমের প্রবন্ধগুলো ভালো, কিন্তু আমি বলবো যে তোমার যেহেতু বলছো তুমি ভয় লাগে। আমার ম্যাম আমি মনে হয় 2বার টেক্সট পড়েছি। নোটটা আচ্ছা। রেগুলার মানে নোটটা রিভাইজ করি। হ্যাঁ। মানে মেইন টেক্সট আর পড়া তো হয় না, মানে নোটটা রিভাইজ করি। কিন্তু সে ঠিক আছে, কিন্তু মানে কোয়েশ্চেন যখন আর কি অ্যাটেন্ড করি মনে হয় মানে একটু হয়ে যাচ্ছে, মানে মাথায় আসছে না এরকম আর কি মনে হচ্ছে। মনে হয় না তখন মনে হয় ভালো করে পড়া হয়নি, হয়ে ওঠেনি, এরকম মনে হয় আর কি, অন্য না না ইউনিটের না, চেয়ে কম এরকম আর কি। তোমাকে কি করতে, তোমার কাছে যদি বিবর্ণ নোট থাকে তাহলে তো তুমি নোট পড়লেই এনাফ। তুমি প্রবন্ধটা পুরোটা একবার পড়ে নেবে, বিষয়টা মাথায় রাখবে। আর বঙ্কিম দিয়ে শুরু করতে যেও না, কারণ বঙ্কিমচন্দ্র যে প্রবন্ধগুলো আছে ভালো, কিন্তু ওর অনেক জটিল জটিল জিনিস আছে যেটা মাথায় রাখতে হবে। যেমন আমি যদি বড় বাজার পড়ি, বড় বাজার প্রবন্ধটা তো প্রচন্ড জটিল। হুম হুম তাহলে আমি সেই ক্ষেত্রে বলছি, যার যেই বিষয়টা যেই ইউনিটটা, কিন্তু দেখো আমরা যদি বলি আমার এই ইউনিটটা পড়তে ভয় লাগছে, কিন্তু আমি ছেড়ে দিয়ে তো পরীক্ষায় যাওয়া যাবে না, আমাকে পড়ে যেতেই হবে, আমাকে এটার একদম। প্রস্তুতি নিতেই হবে। হুম হুম যেভাবেই হোক আমার এই জটিল বিষয়টা আমাকে বুঝতেই হবে। একটাই কাজ করবে, যার, আমি সবাইকেই বলছি, যার যে ইউনিটে সমস্যা হবে ওই ইউনিটের সব থেকে সহজ বিষয়টা তোমাকে আগে পড়তে হবে। তাহলে সহজ বিষয়টা পড়লে কি হবে বলতো, যে আমার একটা মানে পড়তে ভালো লাগবে। আমি ইউনিট 2 এর কথা বলছি। ইউনিট 2 এর সব থেকে জটিল বিষয় কোনটা বলতো? দেখবে চর্যাপদের লাইনগুলো, চর্যাপদের লাইন ধরে ধরে মানে প্রচন্ড জটিল লাগে। কিন্তু আমি যদি চর্যাপদটা ইউনিট 2 এর আগে শুরু করে দিই না, তাহলে আমার মনে হবে যে আমার ইউনিট 2টা আমি কিচ্ছু পড়তে পারবো না আর। তার জন্য আমাকে কি করতে হবে, যে আমি সপ্তাহে যদি 2 দিন ধরে ইউনিট 2 পড়বো, আমাকে আমাকে প্রথম দিন শুরুই করতে হবে মৈমনসিংহ গীতিকা দিয়ে। কারণ ওই জিনিসটা এতই সহজ, তারপরে পরেই আমাকে ওইটার পরে পরে একটা জটিল জিনিস নিয়ে নিতে হবে। ওর পরে পরে আমি বিদ্যাপতি নিয়ে নিলাম, বৈষ্ণব পদাবলীর পদগুলো নিলাম, তারপরে কি নেব? মানে ম্যাম একটা ইজি আর একটা টাফ ওইরকম পড়বো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু তোমার যখন এখন সমস্যা হচ্ছে, তুমি অন্নদা শঙ্কর রায়ের প্রবন্ধ পড়ো আগে। অন্নদা শঙ্কর রায়ের প্রবন্ধগুলো পড়ে পড়ে তুমি অন্নদা শঙ্কর রায়েরই যে, দেখো তোমার যে মক টেস্ট গুলো তুমি করছো, বিবর্ণতে অ্যাডমিশন আছো মানে ওখানে তো ধরে ধরে মক টেস্ট দেয়। মানে হুম হুম ইউনিটের যে টপিক, ধরো অন্নদা শঙ্কর রায় পড়ছো মানে অন্নদা শঙ্কর রায়েরই তুমি মক টেস্ট দেবে। হুম হুম তাহলে তুমি অন্নদা শঙ্কর রায় পড়ো আর অন্নদা শঙ্কর রায়ের মক টেস্ট গুলো দাও, দিয়ে দেখো যে আমি তোমার। প্রবন্ধ সত্যি বলতে আমি প্রবন্ধ এত ভয় পাই, আমি রেখে দিয়েছি সত্যি, যেটা আর কি, যে নোটটা একটু দেখে দেখে যাই এক্সামে। না 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 না, একদম করবে না। তাহলে দেখো, তোমার প্রবন্ধ থেকে কিন্তু 10টা প্রশ্ন তোমাকে গড়ে ধরে রাখতেই হবে। তুমি যদি ওখানে, এটাই ম্যাম, আমি এটাই বলছি যে আমি কি করব, আপনি আমাকে বলুন, আমি এরকম করব। হ্যাঁ তুমি এটা করো, তুমি আগে অন্নদা শঙ্কর রায়ের প্রবন্ধটা পড়ো। তুমি আজকে কালকে যখন সময় পাবে, তুমি দেখো নিজের তো একটা টার্গেট সিট থাকে, তোমার টার্গেট সিটে তুমি সপ্তাহে একদিন প্রবন্ধ রাখো। ঠিক আছে, যেদিন তুমি সারাদিনই প্রবন্ধ পড়বে, কি সকাল টাইম প্রবন্ধ পড়লে, বিকেল টাইম, মানে যার যেভাবে টার্গেটে সিট যে যেভাবে করবে সেরকম করো। সকালবেলা ধরো প্রবন্ধটা তুমি পড়লে, অন্নদা শঙ্কর রায়ের কটা প্রবন্ধ আছে আমাদের? 3টে প্রবন্ধ। তিনটে প্রবন্ধ আছে। তুমি 3টে প্রবন্ধ সকালবেলা পড়ে নিলে। আর প্রবন্ধগুলো এত সহজ না, আর খুব ভালো লাগবে পড়তে। আর যেভাবে বললাম যে লিখে লিখে পড়বে, যে আমি অন্নদা শঙ্কর রায়ের জীবন শিল্পী রবীন্দ্রনাথ, তার মানে কি, যে রবীন্দ্রনাথকে নিয়ে কিন্তু লিখছে ও। কি কি লিখেছে, তোমার কাছে নোট আছে মানে তুমি সবকিছুই তোমার ওখানে লেখাই আছে। তারপরেও নোটের বাইরেও ওই যে ওটা হচ্ছে তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, যে তোমাকে নিজেকে লিখে নিতে হবে। তুমি নোটটা প্রবন্ধটা পড়বে, তারপর নোট পড়বে, নোট পড়ে পরীক্ষাটা দাও।
মক টেস্টটা দেওয়ার পরে দেখো যে তুমি কোন কোন প্রশ্নগুলো তোমার ভুল হচ্ছে, সেই সেই প্রশ্ন ধরে ধরে তুমি নোটে এসো, নোটে দেখো ওই জায়গাটা কি বলছে। এবার নোটে যদি ওই জায়গাটা মনে হয় যে এই জায়গাটা আমার আরেকটু জানতে হবে, তখন তুমি নোট থেকে তুমি টেক্সটে এসো। হুম হুম নিজেকে এইভাবে অ্যানালাইজ করো যে আমার কোন জায়গাটায় সমস্যা হচ্ছে, আমি কেন ভয় পাচ্ছি প্রবন্ধ পড়তে, আমার তো ভয় পেলে সপ্তাহে চলবে না। সপ্তাহে একটা একজনের বা দুজনের রাখবো, ওটাই তো, একজনের রাখবো। হ্যাঁ, তুমি তোমার টার্গেট সিট যেভাবে করবে, যদি তোমার হুম হুম হুম। টার্গেট হয় ডিসেম্বর, ডিসেম্বর যদি টার্গেট হয় তাহলে তোমাকে এমন ভাবে শিডিউল করতে হবে। দেখো তোমার তোমার কি সব পুরো নেটের সিলেবাসটা পড়া হয়ে গেছে? হ্যাঁ ম্যাম, মধ্যযুগের কিছু টেক্সট পড়িনি, যেটা আমার মানে, মধ্যযুগের অত টেক্সট পড়া সম্ভব না। হ্যাঁ মধ্যযুগের আমার মানে হয়ে ওঠেনি, আর বাকি আমার সবকিছুই পড়া আছে মোটামুটি আর কি। তাহলে তোমাকে কি করতে হবে বলো তো, তোমাকে 10 দিন মানে 10 দিনের টার্গেট সিট বানাতে হবে। 10 দিন কি 15 দিনের তুমি টার্গেট সিট বানালে, ঠিক আছে? 15 দিনের টার্গেট সিটে তুমি তোমাকে নাটক, পুরো নাটকের ইউনিটটা তোমাকে 2 দিনে শেষ করতে হবে। হুম, শুধু তুমি নোট ধরে ধরে পড়ে যাবে, তোমার তো নাটক পড়াই আছে। এবার ওই নোট যখন পড়ে পড়ে তুমি যখন মক টেস্টটা দিবে, একটা ধরো তুমি সকাল থেকে তোমার 2 দিন সময় লাগবে নাটকটা পড়তে, তাই তো? হুম, তুমি হুম, প্রথম দিন সকালবেলা যেই যেই নাটকগুলো পড়বে, তুমি সেই দিনকে সন্ধেবেলায় সেই সেই নাটকের মক টেস্ট গুলো দাও, আচ্ছা। ঠিক আছে? এবার ওই নাটকের মক টেস্ট ধরে ধরে দেখো যে আমার এই 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 আমি পরীক্ষা দিয়েছি, আমার এই এই নাটকের এই এই জিনিসগুলো সমস্যা আছে। ওই সমস্যাগুলো তুমি ওই সন্ধেবেলা পরীক্ষা দেওয়ার পরে ওই সমস্যাগুলো তুমি দেখবে, ঠিক আছে? দেখে রাত্রিতে ঘুমোতে গেলে পরের দিন সকালে উঠে বাকি যে নাটকগুলো রয়েছে সেইগুলো পড়লে, পড়ে সেই নাটকের মক টেস্ট গুলো দিলে। এইভাবে করো। 2 দিন নাটক রাখলে, মধ্যযুগ এত বড় সিলেবাস 2 দিনে শেষ করতে পারবে না, ওটা 3 দিন নিলে। তুমি ছোট গল্প 2 দিনে শেষ করতে পারবে, উপন্যাস 3 দিন লাগবে। এইভাবে তুমি কাউন্টিং দিয়ে করে নাও যে আমার 2 দিন, 3 দিন, আর প্রবন্ধ 2 দিন লাগবে। প্রবন্ধটা ভাবছি আমি এখন মেন টেক্সট ধরে তারপর ইয়ে করবো, 2-3 দিন হ্যাঁ, মনে করে। হ্যাঁ তুমি পড়ো এইভাবে, তারপরেও যদি সমস্যা হয় তুমি আমাকে বলবে, আমি ওকে। আরো আরো সহজ ভাবে বলে দেবো যে কি আরো কিভাবে পড়বে। তোমার কাছে যেহেতু নোট আছে, তুমি এই অন্নদা শঙ্কর রায়ের আগে টেক্সটটা পড়ে নাও পুরোটা। এবার পুরোটা টেক্সট পড়ে তারপরে নোট পড়বে না, তুমি জীবন শিল্পী রবীন্দ্রনাথ টেক্সট পড়েই তুমি নোটটা পড়বে। আর একটা স্মার্ট ওয়ার্ক তোমাকে করতে হবে যে তোমার এই টেক্সট পড়তে পড়তে যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট মনে হবে, নোটের বাইরেও এমন কোনো কোনো জায়গা আছে যেটা তোমার ইম্পর্টেন্ট বলে মনে হবে, ঠিক আছে? সেই জায়গাগুলো, সেই জিনিসগুলো তোমাকে নোটের মধ্যে লিখে নিতে হবে। লিখে নিলে, লিখে নেওয়ার পর ওই নোটটা তুমি আবার পড়বে, একটা করে টেক্সট পড়বে, একটা করে নোট পড়বে। যে 3টে টেক্সট পড়লাম তারপর 3টে নোট পড়বো, এভাবে পড়বে না। তাহলে একবার টেক্সট পড়ে একবার নোট পড়লে মানে তোমার কিন্তু 2বার পড়া হয়ে গেল টেক্সটটা, কারণ তুমি সদ্যই তো টেক্সটটা পড়লে, তোমার মাথার মধ্যে পুরো বিষয়টা আছে, তুমি নোটটা মানে পড়ে নিলে। আমি একজনের টেক্সট পড়বো, আবার ওই একজনের নোটসটা পড়বো, মানে ওই যার টেক্সট পড়ছি ওই যে নোটটা পড়ে দেন আমি এক্সাম দেবো, ওইটা তো? হ্যাঁ, যার বলতে আমি একটা কথা বলি, ধরো অন্নদা শঙ্কর রায়, তোমাকে আমি অ্যাডভাইস দিচ্ছি যে তুমি অন্নদা শঙ্কর রায় দিয়ে শুরু করো। এবার আমি তোমাকে বলবো যে তুমি জীবন শিল্পী রবীন্দ্রনাথ ভারতীয় সংস্কৃতির স্বরূপ দুটো টেক্সট একসাথে পড়বে না, তুমি একটা টেক্সট পড়বে। একটা বলতে কোনটা পড়বে? যে কোনো একটা। শুধু জীবন শিল্পী রবীন্দ্রনাথ পড়বে। ওই টেক্সট পড়েই তুমি নোটটা পড়বে, কারণ তোমার কাছে যে নোট আছে সেটা কিন্তু এভাবে আলাদা আলাদা করেই দেওয়া আছে, তাই তো? তাহলে জীবন শিল্পী টেক্সট, জীবন শিল্পী নোট, তারপর জীবন শিল্পী পরীক্ষা দাও। দিয়ে দেখো পরীক্ষা দিতে গিয়ে তোমার কোন জায়গাটায় সমস্যা হচ্ছে, ওই সমস্যার সমাধান করতে ওই সমস্যাটা ধরে তুমি নোটে এসো, নোট থেকে টেক্সটে যাও, তারপরে আবার মক টেস্ট দাও। কারণ নিজেকে পরীক্ষা করো যে তুমি আমার এই যে আমি যে একটা টেক্সট, একটা নোট রেডি করব, আমি একটা টেক্সটটাকে পুরোটা আমি নিজের মতো নিজের আয়ত্তে করব, তার কিন্তু প্রধান কাজই হচ্ছে যে আমাকে মক টেস্ট দিতে হবে। কারণ আমি এটা জানি যে মক টেস্টের বাইরে কিচ্ছু হয় না,
মক টেস্ট মানে নিজেকে বারবার পরীক্ষা করা, যে আমি কতটা প্রস্তুত আছি পরীক্ষার জন্য, আমাকে আর কতটা প্রস্তুতি নিতে হবে, নিতে গেলে আমি ওই 10টা প্রশ্নেরই উত্তর দিয়ে আসবো। ঠিক আছে, তুমি এইভাবে করো, তারপরে সমস্যা হলে বলো। ওকে ম্যাম। চলো ঠিক আছে তাহলে, গুড নাইট।